বিষয়টি হলো অ্যাসিড বেস, দ্যাট ইজ অম্ল ক্ষারক। এ বিষয়টি অনার্স প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা তোমরা আছো তাদের অজৈব রসায়নের 4র্থ অধ্যায় আছে। এছাড়া ফিজিক্স, ম্যাথমেটিক্স, জুলজি, বোটানি এবং জিওগ্রাফি যে সকল শিক্ষার্থী আছো তাদের নন মেজর রসায়ন 2, রসায়ন 1 এই বইয়ের 7ম অধ্যায় আছে। এটি ছাড়া উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন 2য় পত্রের পরিবেশ রসায়নের একটি বিশেষ টপিকস অম্ল ক্ষারক। আমরা আজকে অম্ল ক্ষারকের কিছু সাধারণ মতামত বা সাধারণ ধারণা আজকে নিব। অ্যাসিড বা বেস কি সেটি আগে আমরা জানব। প্রথমে আমরা ক্লাসিক্যাল কনসেপ্ট, পুরাতন যে মতামত সেটি আমরা জানব। পুরাতন মতামতে অ্যাসিড কি, বেস কি সেটি আমরা আগে জেনে নেব। অ্যাসিড হচ্ছে যে সকল যৌগের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে এবং সেই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনকে কোনো ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা প্রতিস্থাপন করা যায়, তারাই হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের কিছু সাধারণ ধর্ম আছে। অ্যাসিড স্বাদে টক, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, অ্যাসিড বিদ্যুৎ পরিবাহী। এইগুলো বিশেষ কিছু তার সাধারণ ধর্মাবলী। একইভাবে ক্ষার হলো যারা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষার বলা হয়। ক্ষারের সাধারণ কিছু ধর্মাবলী আছে, যেমন ক্ষার কটু স্বাদযুক্ত হয়, ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, ক্ষার পিচ্ছিল হয়ে থাকে, ক্ষার ও বিদ্যুৎ পরিবাহী। এগুলো হলো ক্ষারের কিছু সাধারণ ধর্মাবলী। এখন আমরা আসি অ্যাসিড এবং বেসের কিছু বিশেষ মডার্ন কনসেপ্টে। ফার্স্ট যে কনসেপ্টটির কথা আমি বলবো সেটি হচ্ছে আরেনিয়াস কনসেপ্ট, তারপর সেকেন্ড বোনস্টেল-লাউরি কনসেপ্ট, থার্ড লুইস কনসেপ্ট। এই 3টা কনসেপ্ট আমি আজকে আলোচনা করব। এই 3টা কনসেপ্ট উচ্চ মাধ্যমিক এবং অনার্স ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্টদের জন্য উপযোগী এবং সবাইকে এই 3টা কনসেপ্টের ধারণা ক্লিয়ার থাকতে হবে। সবাই এই 3টি কনসেপ্টের ধারণা যদি ক্লিয়ার থাকে তাহলে তারা অ্যাসিড বেস সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবে এবং অ্যাসিড বেস সম্পর্কে ভালো ধারণা পাবে। ফার্স্ট আসি আরেনিয়াস কনসেপ্ট। আরেনিয়াস কনসেপ্ট অনুসারে অ্যাসিড কি? আরেনিয়াস কনসেপ্ট অনুসারে অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে, দ্যাট ইজ H+ প্রদান করে, তাদেরকে অ্যাসিড বলে। জলীয় দ্রবণ যেমন HCl, এটি জলীয় দ্রবণে H+ প্রদান করবে, সেই জন্য HCl অ্যাসিড। একইভাবে বেস যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন, দ্যাট ইজ OH- আয়ন প্রদান করবে, তাদেরকে বলা হবে বেস বা ক্ষার। এটি হচ্ছে আরেনিয়াস কনসেপ্ট। তা আরেনিয়াস কনসেপ্টের মুখ্য বিষয় হচ্ছে জলীয় দ্রবণের উপস্থিতি। জলীয় দ্রবণের উপস্থিতি ছাড়া এই কনসেপ্ট অচল। আরেনিয়াস কনসেপ্টের গ্রহণযোগ্য যে দিকগুলো হচ্ছে সেটি হচ্ছে জলীয় দ্রবণে আরেনিয়াস কনসেপ্ট সুন্দরভাবে কাজ করবে, অ্যাসিড এবং বেসের সম্পর্কে সুন্দর ধারণা প্রদান করে। সীমাবদ্ধতা হচ্ছে অজলীয় দ্রবণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আরেনিয়াস কনসেপ্টের কোনো মতামত নাই। আরেনিয়াস কনসেপ্ট অনুসারে সেই ধরনের অ্যাসিড বা বেসকে ব্যাখ্যা করা যায় না। এটি হচ্ছে তার মূলত সীমাবদ্ধতা। এটি ছাড়া কিছু যৌগ যেমন কপার সালফেটের জলীয় দ্রবণ অম্লীয়,
কেন অম্লীয় এটি আরএনএসের কনসেপ্টে উঠে আসে না। তো এরকম অনেকগুলো কম্পাউন্ড আছে যেগুলা দিয়ে আরএনএসের কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে আমরা এখন আরএনএস কনসেপ্ট মোটামুটি জানলাম। এখন আমরা শিখব বোনস্টেড-লাউরি থিওরি। বোনস্টেড-লাউরি থিওরি কি সেটি আমরা জানব। বোনস্টেড-লাউরি থিওরিকে প্রোটনিক কনসেপ্ট বলা হয়। কেন বলা হয়? কারণ প্রোটন আদান প্রদানের উপর ভিত্তি করে, প্রোটনের উপর ভিত্তি করে এই কনসেপ্টটি তৈরি হয়েছে, সেজন্য এটিকে প্রোটনিক মতামত বলে। বোনস্টেড-লাউরি থিওরিতে প্রোটন আদান প্রদানের উপরে। প্রোটন আদান প্রদান কেমন? বোনস্টেড-লাউরি থিওরি অনুসারে অ্যাসিড কাদেরকে বলা হবে? যে সকল স্পিসিস বা যে সকল যৌগ বা কম্পাউন্ড বা আয়ন অন্য একটি পদার্থকে H+ প্রদান করবে। H+ প্রদানকারী পদার্থ হচ্ছে অ্যাসিড। একইভাবে যে সকল পদার্থ বা স্পিসিস বা সাবস্টেন্স বা কম্পাউন্ড অন্য একটি পদার্থ থেকে H+ গ্রহণ করবে, H+ অ্যাকসেপ্টর হচ্ছে বেস। তাহলে অ্যাসিড এবং বেস, এখানে আমরা দেখছি কি একটি যৌগ প্রোটন ত্যাগ করছে, আরেকটি যৌগ প্রোটন গ্রহণ করছে। এই প্রোটন আদান প্রদানের উপর ভিত্তি করে বোনস্টেড-লাউরি থিওরি তৈরি, এবং এই থিওরিকে সেই জন্য প্রোটনিক কনসেপ্ট বলে। এখান থেকে আমরা বিশেষ কিছু বিষয় ধারণা নেব, যেমন কনজুগেট অ্যাসিড বেস। কনজুগেট অ্যাসিড বেস কি জিনিস? একটা অ্যাসিড আমরা ধরলাম H+ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সাথে বিক্রিয়া করে H3O+ আর Cl- তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখছি? HCl এটি কিন্তু প্রোটন ত্যাগ করছে, HCl প্রোটন ত্যাগ করছে, সেই জন্য এটি হচ্ছে অ্যাসিড। HCl প্রোটন ত্যাগ করার পরে যে স্পিসিস হয়েছে, যে আয়ন হয়েছে, সেটি হচ্ছে Cl-। সেই জন্য এটিকে বলা হবে কনজুগেট বেস। আর এই H+ এটি গ্রহণ করেছে H2O পানি, গ্রহণ করে H3O+ হয়েছে। এটি হচ্ছে বেস, আর এটি হচ্ছে কনজুগেট অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিড এবং বেস, সেটি থেকে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস কিভাবে পেলাম সেটি সবাই আমরা আশা করি বুঝতে পেরেছি। একটি অ্যাসিড প্রোটন ত্যাগ করলো, প্রোটন ত্যাগ করার পরে তৈরি হচ্ছে কনজুগেট বেস। কনজুগেট বেস তৈরি হচ্ছে। অ্যাসিড যে সময় প্রোটন ত্যাগ করছে, প্রোটন ত্যাগ, এই যে প্রোটনটি এটি অন্য আরেকটি কম্পাউন্ড গ্রহণ করছে। তাহলে অ্যাসিড থেকে কি হচ্ছে? প্রোটন ত্যাগ করার পরে যেটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে কনজুগেট বেস। একইভাবে বেস কি হয়? প্রোটন গ্রহণ করে কনজুগেট অ্যাসিড তৈরি করে। এইভাবে আমরা কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস ডিফাইন করব। এটিকে বাংলায় অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক বলা হয়ে থাকে। তাহলে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক কি তোমরা আশা করি বুঝতে পেরেছ? অনুবন্ধী অম্ল হচ্ছে যে একটা বেস যদি একটি প্রোটন গ্রহণ করে, একটি বেস প্রোটন গ্রহণের ফলে যে কম্পাউন্ড তৈরি হয় সেটি হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। একইভাবে একটি অ্যাসিড যদি একটি প্রোটন ত্যাগ করে, প্রোটন ত্যাগ করার পরে যে স্পিসিস তৈরি হয় সেটি হচ্ছে কনজুগেট বেস।
তাহলে বোর্নস্টেড লাউরি যে থিওরি, এই থিওরিতে আমরা দেখলাম প্রোটন আদান প্রদান হচ্ছে, অর্থাৎ যে পদার্থ প্রোটন ত্যাগ করছে তাকে বলা হচ্ছে অ্যাসিড, আর যে পদার্থ প্রোটন গ্রহণ করছে তাকে বলা হচ্ছে ক্ষারক বা বেস। এখন আসি অ্যাসিডের ক্ষারকত্ব। অ্যাসিডের ক্ষারকত্ব বলতে আমরা কি বুঝি? বেসিসিটি অফ অ্যাসিড। বেসিসিটি অফ অ্যাসিড, এটি বলতে আমরা কি বুঝি? অ্যাসিডের ক্ষারকত্ব, বেসিসিটি অফ অ্যাসিড, এটি বলতে আমরা কি বুঝি? কোন ক্ষারককে প্রশমিত করতে আমরা যে কয় মোল অ্যাসিড দরকার হবে সেটি হচ্ছে অ্যাসিডের ক্ষারকত্ব। অর্থাৎ কোন ক্ষারককে প্রশমিত করার যে ক্ষমতা বা সক্ষমতা একটা অ্যাসিডের, সেটি হচ্ছে অ্যাসিডের ক্ষারকত্ব। আমরা একটা উদাহরণ দেই, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। এখানে এই অ্যাসিডের বেসিসিটি হচ্ছে 1। যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় সালফিউরিক অ্যাসিড দেই, বেসিসিটি তৈরি হবে 2। আমরা রিয়াকশন সমতা করব, অ্যাসিডের সাথে যে ক্ষার দেখাবো সেই ক্ষারের রিয়াকশনটা সমতা করব, সমতা করে দেখব কয় মোল লাগছে, সেটি দিয়ে তার বেসিসিটি নির্ণয় হবে। অর্থাৎ কোনো ক্ষারককে প্রশমিত করার জন্য একটি অ্যাসিড কয় মোল লাগছে সেটি হচ্ছে তার অ্যাসিডের ক্ষারকত্ব। এই ক্ষারককে প্রশমিত করতে অ্যাসিড কতটুকু লাগবে? এই 1 মোল অ্যাসিডের জন্য 1 মোল ক্ষার লাগছে, সেজন্য এই অ্যাসিডের বেসিসিটি হচ্ছে 1। এই অ্যাসিডের ক্ষেত্রে যদি বেস 2 মোল লাগতো তাহলে অ্যাসিডের বেসিসিটি হতো 2। একইভাবে অ্যাসিডিটি অফ বেস, ক্ষারের অম্লত্ব। ক্ষারের অম্লত্ব বলতে আমরা কি বুঝবো? একইভাবে কোনো ক্ষার যে কয়টি অম্লকে প্রশমিত করতে পারে। তো এটি আমরা ক্ষার দিয়ে, এটি হচ্ছে ক্ষার, এই ক্ষার কয় মোল অম্লকে প্রশমিত করেছে? 1 মোল অম্লকে প্রশমিত করেছে। সেই জন্য এই সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাসিডিটি কত? 1। আমরা অন্য একটি উদাহরণ দেই। আমরা একটা ক্ষার লিখি ক্যালসিয়াম অক্সাইড, এটি একটি ক্ষার। এই ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করবে। তো এটিকে যদি আমরা সমতা করি, সমতা করলে এখানে আসে 2 মোল। সুতরাং এই ক্যালসিয়াম অক্সাইড এটি ছিল কি? বেস। এই বেসের অ্যাসিডিটি হচ্ছে 2। ঠিক আছে? অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের এই ক্ষারের অম্লতত্ব হলো 2। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাসিডিটি অফ বেস এবং বেসিসিটি অফ অ্যাসিড এটি আমরা বের করব। খুব ইজি বের করা। আর এর আগে যে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক এটি আমরা দেখেছি, এই অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারকের তীব্রতা কিসের উপর ডিপেন্ড করে? যদি অ্যাসিডটা স্ট্রং হয়, ওই স্ট্রং অ্যাসিড থেকে যে অনুবন্ধী ক্ষারক তৈরি হচ্ছে সেটি অনেক উইক হবে। অ্যাসিড যদি উইক হয় তাহলে ওই উইক অ্যাসিড থেকে যে অনুবন্ধী বেস তৈরি হচ্ছে সেটি অবশ্যই স্ট্রং হবে। এইভাবে আমরা এটি বুঝব। এখন আমরা বিশেষ কিছু বিষয় দেখব, বোর্নস্টেড-লাউরি থিওরি অনুসারে আমরা দেখব। অনেকগুলো অ্যাসিডের আমি লিখব, যেমন এই হাইড্রোজেন ফ্লোরাইড, পানি, অ্যামোনিয়া, মিথেন। এগুলো কেন লেখা হলো? কার্বন হচ্ছে পারমাণবিক সংখ্যা 6,
নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, একটা সিরিজ অনুযায়ী আছে। তো এইগুলোর মধ্যে এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে স্ট্রং অ্যাসিড এবং উইক অ্যাসিড ডিফাইন করব? আমরা এটি দেখব যে তার কেন্দ্রীয় মৌল যেগুলো আছে, কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতা, যেটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি সেটি সবচেয়ে বেশি স্ট্রং অ্যাসিড, এটি সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেজন্য সবচেয়ে বেশি স্ট্রং এটি হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর এটি, তারপর এটি, তারপর এটি, এইভাবে। এখন যদি আমরা এই সিরিজটা দেখি, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এইগুলোর মধ্যে কোনটি স্ট্রং অ্যাসিড এবং কোনটি উইক অ্যাসিড কিভাবে আমরা বুঝবো? এখন আমরা আগে শিখেছি যে প্রোটন যত সহজে ত্যাগ করবে সে তত বেশি স্ট্রং হবে। এখানে সবচেয়ে বড় মৌল, বড় আয়ন আয়োডিন, তারপরে এটির থেকে ছোট ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তাহলে হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনটা অনেক সাইজে বড় হওয়ার জন্য হাইড্রোজেনের সাথে আয়োডিনের যে বন্ডেজ, যে বন্ড, সেটি অনেক উইক হয়। তো উইক হাইড্রোজেন এবং আয়োডিনের সাথে বন্ডটা উইক হওয়ার কারণে H প্লাস আকারে হাইড্রোজেন আয়োডাইড থেকে সহজে বের হয়ে যায়। তো হাইড্রোজেন আয়োডাইড থেকে H প্লাস দ্যাট ইজ প্রোটন সহজে বের হয়, সেই জন্য হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে তীব্র অ্যাসিড, সবচেয়ে তীব্র। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইড্রোজেন হাইড্রোব্রোমিক অ্যাসিড, এটির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটিও হচ্ছে ক্লোরিনের থেকে ব্রোমিন সাইজে বড়। তাহলে এই হাইড্রোজেনের সাথে ব্রোমিনের যে বন্ডেজ সেটিও অনেক উইক, সেজন্য এটি সহজে ত্যাগ করবে। তাহলে এই দুটোর ভিতরে এটা, একইভাবে এটা। তাহলে আমরা এইভাবে অ্যাসিডের শক্তিমাত্রা বের করতে পারি। এটি ছাড়া শক্তিমাত্রা অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তার যে জারণ মান সেটি দিয়ে বের করা যায়। আমরা কয়েকটা অ্যাসিডের নাম লিখি, যেমন পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এই কয়েকটা অ্যাসিড লিখলাম। তা এগুলার জারণ মান কত আমাদের বের করতে হবে। এই সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে ক্লোরিন, এটি জারণ মান হচ্ছে 7 +7। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা, 4 দুনা 8, তাহলে -8 আর +1 দ্যাট ইজ -7। তাহলে ক্লোরিনের জারণ মান অবশ্যই +7 হবে। সালফারের জারণ মান এখানে +6, নাইট্রোজেনের এখানে জারণ মান +5, এখানে সালফারের জারণ মান +4। তাহলে এখানে জারণ মান যার বেশি, যে যৌগের সেন্ট্রাল এলিমেন্টের জারণ মান বেশি, সেটি অবশ্যই স্ট্রং হবে। যদি দুইটা যৌগের জারণ মান একই হয়ে যায়, সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করবে কোনটি তীব্র এবং কোনটি অপেক্ষাকৃত কম তীব্র। তাহলে এগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। বিভিন্ন ধরনের অ্যাসিডের ক্ষেত্রে শক্তিমাত্রার যে ডিপেন্ডেন্সি, সেগুলো আমরা বুঝলাম। অ্যাসিডের শক্তিমাত্রা, একটি অ্যাসিড উইক না স্ট্রং, সেটি তার সলভেন্টের উপরও ডিপেন্ড করে। কারণ সলভেন্টে সেটি প্রোটন দেবে কিনা সেটিও মুখ্য বিষয় হয়ে যায়। যেমন একটি উদাহরণ দেই, পানিতে অ্যাসিটিক অ্যাসিড যে সময় পানিতে দিব, পানিতে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু উইক অ্যাসিড। কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিডকে যদি অ্যামোনিয়াতে দেই, তো অ্যামোনিয়াতে দিলে এই অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে তীব্র অ্যাসিড। তো এইগুলা হচ্ছে বিষয়। তাহলে অ্যাসিডের শক্তিমাত্রা এগুলোর উপরে মোটামুটি ডিপেন্ড করে। একইভাবে ক্ষারকের শক্তিমাত্রা, ধাতুর অক্সাইড, হাইড্রো অক্সাইড এবং পানিতে দ্রবণীয়তা, ক্ষারকের বিয়োজন ধ্রুবক এবং যৌগের নিঃসংখ্য ইলেকট্রন প্রদানের ক্ষমতা,
অ্যাসিডের ক্ষেত্রেও একটি অ্যাসিড স্ট্রং কিনা সেটিও কিন্তু তার বিয়োজন ধ্রুবক দিয়ে বোঝা যায়। যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যত বেশি সেটি তত বেশি স্ট্রং অ্যাসিড। তো মোটামুটি আমরা বোনস্টেড লাউরি থিওরি দেখলাম এবং সেই অনুসারে স্ট্রং এবং উইক অ্যাসিড কোনগুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা যে কনসেপ্টটি জানব সেটি হচ্ছে লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট থার্ড লুইস কনসেপ্ট সম্পর্কে আমরা জানব। লুইস কনসেপ্টকে ইলেকট্রনিক কনসেপ্টও বলা হয়। লুইস কনসেপ্টকে ইলেকট্রনিক কনসেপ্ট বলা হয়। কেন বলা হয়? ইলেকট্রনিক কনসেপ্ট কারণ এই কনসেপ্টটি ইলেকট্রন আদান প্রদানের উপরে ভিত্তি করে গঠিত। ইলেকট্রন আদান প্রদানকারী পদার্থ দিয়েই ডিফাইন হয় কোনটি অ্যাসিড এবং কোনটি বেস। এখন আমরা জানব কোনটি অ্যাসিড এবং কোনটি বেস লুইস কনসেপ্ট অনুসারে। লুইস কনসেপ্ট অনুসারে বেস হচ্ছে ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনার। ওয়ান পেয়ার ইলেকট্রন ডোনার। আর অ্যাসিড হচ্ছে ওয়ান পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর। ওয়ান পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর অর্থাৎ লুইস কনসেপ্ট অনুসারে যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন অন্য আরেকটি যৌগ থেকে বা অন্য আরেকটি পদার্থ থেকে গ্রহণ করবে বা গ্রহণ করতে পারবে তারাই হচ্ছে অ্যাসিড। আর যে সকল যৌগ অন্য একটি পদার্থ থেকে অন্য একটি পদার্থকে এক জোড়া ইলেকট্রন দান করতে পারবে তারাই হচ্ছে ক্ষারক বা বেস। তাহলে অ্যাসিড হচ্ছে এক জোড়া ইলেকট্রন গ্রহণকারী পদার্থ আর বেস হচ্ছে এক জোড়া ইলেকট্রন প্রদানকারী পদার্থ। ইলেকট্রন ডোনার আর ইলেকট্রন অ্যাকসেপ্টর, এটি দিয়ে আমরা অ্যাসিড বেস ডিফাইন করে থাকি। সব ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে কোনটি অ্যাসিড কোনটি বেস সেটি কিন্তু আমরা ডিরেক্ট করতে পারবো। যেমন এখন আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটি অ্যাসিড না বেস কিভাবে আমরা ডিফাইন করব, কিভাবে আমরা বুঝবো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাসিড না বেস? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাসিড না বেস এটি বোঝার জন্য আমাদের যেটি জানতে হবে, দুইটা বিষয় জানলেই আমরা অ্যাসিড বেস বুঝতে পারবো। প্রথমত পর্যায় সারণীতে কেন্দ্রীয় মৌলের অবস্থান, দ্বিতীয়ত কেন্দ্রীয় মৌলে ইলেকট্রন বিন্যাস। দুইটার যে কোনো একটি যদি আমরা অ্যাকুরেটলি জানতে পারি তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা এই জাতীয় পদার্থ অ্যাসিড না বেস সেটি আমরা বুঝতে পারবো। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি পর্যায় সারণীতে তার অবস্থান দেখি তাহলে এটি হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে 3A। 3A তে আছে। অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়াম হচ্ছে 30, 1s2, 2s2, 2p6, 3s, 2, 3p1। এই হচ্ছে 6 আর 4 10 আর 13। তাহলে সর্ববহিষ্ঠ কক্ষপথ আউটার মোড সেল কোনটা? 3 নাম্বার শক্তি স্তর। আউটার মোড সেলে টোটাল ইলেকট্রন আছে কয়টা? 3টা ইলেকট্রন আছে। আউটার মোড সেলে যে কয়টি ইলেকট্রন আছে এই ইলেকট্রন 3টা ব্যবহার হয়েছে করোনের সাথে বন্ড তৈরি করার ক্ষেত্রে। তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রন এক্সেস নাই, ইলেকট্রন দান করার মতো অ্যাবিলিটি নাই। তাহলে একটি পদার্থ যদি ইলেকট্রন দান করতে না পারে তাহলে সে পদার্থ নিশ্চয়ই বেস হবে না। ইলেকট্রন দানকারী পদার্থ অবশ্যই বেস। তাহলে এর বরং ইলেকট্রন ঘাটতি আছে, সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাসিড হিসেবে কাজ করবে।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাসিড হিসেবে কাজ করবে। এখন অন্য একটি উদাহরণ আমরা দেখি, বেস। অ্যামোনিয়া, অ্যামোনিয়া অ্যাসিড না বেস? তাহলে একইভাবে এই নাইট্রোজেনের পর্যায় সারণীতে অবস্থান কত? 5 এ। 5 নাইট্রোজেন অবস্থিত, অথবা নাইট্রোজেনে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করে আমাদের সব ক্ষেত্রেই কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে সেটি আমরা দেখব, অথবা পর্যায় সারণীতে অবস্থান। তাহলে এটি পারমাণবিক সংখ্যা 7, এটি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 5টা, 2p3। তাহলে এই যে 1s2, 2s2, 2p3, 3 আর 2 5 আর 2 7, টোটাল ইলেকট্রন হচ্ছে 7টা। পর্যায় সারণীতে তার অবস্থান হচ্ছে 5 তাহলে এখন এই অ্যামোনিয়া কিভাবে বন্ড করেছে হাইড্রোজেনের সাথে? অ্যামোনিয়া কিভাবে বন্ড করেছে? এই যে নাইট্রোজেন, এখন ইলেকট্রনগুলো আমরা দিয়ে দেই। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন, এই 1টি ইলেকট্রন, এই 1টি ইলেকট্রন, এই 1টি ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন দিয়ে দিলাম, আর 2টা ইলেকট্রন উপরে দিয়ে দিলাম। এই নাইট্রোজেনের টোটাল হচ্ছে 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেন দিলাম। এই হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনে 1টি করে ইলেকট্রন আছে। তাহলে এই 1টি ইলেকট্রন, হাইড্রোজেনের 1টি ইলেকট্রনের সাথে নাইট্রোজেনের 1টি ইলেকট্রন শেয়ার করে কোভালেন্ট বন্ড তৈরি করলো। এই যে, তাহলে এই 3টা বন্ড তৈরি হয়ে গেল সমযোজী। সমযোজী বন্ড এখানে গঠিত হলো, আর 2টা ইলেকট্রন কিন্তু এক্সেস রয়ে গেছে। এই 2টা ইলেকট্রন, এই যে উপরে যে 2টা ইলেকট্রন আছে, সে কিন্তু এই অ্যামোনিয়া আয়ন অন্য একটি যৌগকে কিন্তু 1 জোড়া ইলেকট্রন দান করতে সক্ষম। তাহলে দান করতে সক্ষম যে সকল যৌগ বা যে সকল আয়ন, তারা অবশ্যই বেস হিসেবে কাজ করবে। তাহলে এইভাবে আমরা বোঝার চেষ্টা করব, একটি যৌগে বা একটি কম্পাউন্ডে বা একটি আয়নে বা একটি যৌগমূলকে ইলেকট্রন এক্সেস আছে কিনা। ইলেকট্রন যদি অ্যাভেলেবল থাকে তাহলে সেই পদার্থ ইলেকট্রন দান করতে পারবে, ইলেকট্রন দান করতে সক্ষম হবে, তারাই হবে বেস। যারা ইলেকট্রন দান করতে সক্ষম তারা হবে বেস, আর যারা ইলেকট্রন ঘাটতি আছে তারা ইলেকট্রন দান করতে পারবে না, বরং ইলেকট্রন গ্রহণ করবে, তারাই হচ্ছে অ্যাসিড। তাহলে আমরা 2টা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করলাম, একটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর একটি হচ্ছে অ্যামোনিয়া। এই 2টা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি। এটি ছাড়া আরো বিশেষ কিছু, যেমন ক্লোরাইড আয়ন, এটি অ্যাসিড হবে না বেস হবে? ক্লোরাইড আয়ন অ্যাসিড হবে না বেস হবে? এই আয়ন, নেগেটিভ আয়ন মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়েছিল, অর্থাৎ ইলেকট্রন কিন্তু তার এক্সেস আছে, সে কিন্তু আরেকটি পদার্থকে ইলেকট্রন দান করতে পারবে। সেই জন্য ক্লোরাইড আয়ন বেস। ক্লোরাইড আয়ন কি? বেস। ক্লোরাইড আয়ন বেস হিসেবে কাজ করবে, অর্থাৎ সকল নেগেটিভ আয়ন, ঋণাত্মক চার্জিত আয়ন গুলাই বেস হিসেবে কাজ করবে, ক্ষার বা ক্ষারক হিসেবে কাজ করবে। একইভাবে সকল ধনাত্মক আয়ন অ্যাসিড হিসেবে কাজ করবে, কারণ তাদের কিন্তু ইলেকট্রন অ্যাভেলেবল নাই, ইলেকট্রন কিন্তু শর্টেজ, সেই জন্য তারা অ্যাসিড হিসেবে কাজ করবে। এই মোটামুটি 3টা কনসেপ্ট। এখন এই 3টা কনসেপ্টের ধারাবাহিকতায় আর একটু আমরা জেনে নেই 2টা বিষয়। একটি হচ্ছে হার্ড অ্যাসিড, আর একটি হচ্ছে সফট অ্যাসিড। এই 2টা কি আমরা একটু জেনে নেই। কঠিন বা শক্ত অম্ল, নরম বা দুর্বল অম্ল, এগুলা বলতে আমরা কি বুঝি? হার্ড অ্যাসিড কি জিনিস, এটির আগে ডিফাইন আমরা করি। হার্ড অ্যাসিড হবে তারাই
যারা সহজে পোলারিত হয় না, যাদের আকার ছোট এবং ধনাত্মক চার্জের সংখ্যা উচ্চ থাকে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকে, তাদেরকে বলা হয় হার্ড অ্যাসিড। তাহলে কয়েকটা বিশেষ বিষয় বলা হলো। নাম্বার 1, সহজে পোলারিত হয় না। সহজে পোলারিত হয় না। সহজে পোলারিত হয় না। নাম্বার 2, আকার ছোট। আকার ছোট। নাম্বার 3, ধনাত্মক চার্জের সংখ্যা উচ্চ। ধনাত্মক চার্জের সংখ্যা বেশি থাকে বা উচ্চ থাকে। নাম্বার 4, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো। এই কয়টা বিষয়? 4টা বিষয়। তাহলে এই 4টা বিষয় যে সকল স্পিসিস বা সাবস্টেন্সে আছে তারাই হচ্ছে হার্ড অ্যাসিড। সহজে পোলারিত হবে না, যাদের আকার ছোট হবে, ধনাত্মক চার্জের সংখ্যা বেশি থাকবে, ধনাত্মক চার্জ বেশি থাকবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকবে, তারাই হবে হার্ড অ্যাসিড। হার্ড অ্যাসিড এর কয়েকটা উদাহরণ আমরা একটু জেনে নেই। যেমন H+, Li+, Na+ এবং K+, পটাশিয়াম, সোডিয়াম। এগুলা এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো আছে, আকার ছোট আছে, ধনাত্মক চার্জের সংখ্যা, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করছে, সেই জন্য এটি হার্ড অ্যাসিড হবে। একইভাবে আমরা সফট অ্যাসিড কাদের বলবো, ঠিক এটির বিপরীত কথা। সহজে পোলারিত হবে। সফট অ্যাসিডের ক্ষেত্রে সহজে পোলারিত হবে, ঋণাত্মক চার্জের সংখ্যা বেশি হবে, ধনাত্মক চার্জের সংখ্যা বেশি হবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকবে না, তাদেরকে আমরা সফট অ্যাসিড বলবো। অর্থাৎ সফট অ্যাসিড হলো সহজে পোলারিত হবে, আকার বৃহদাকার হবে এবং আকারের তুলনায় চার্জের সংখ্যা কম থাকবে, এমনকি শূন্যও হয়, এবং যাদের নিষ্ক্রিয় ইলেকট্রনিক কাঠামো থাকবে না তারাই হচ্ছে কোমল অ্যাসিড বা সফট অ্যাসিড। কোমল অ্যাসিডের কয়েকটা উদাহরণ আমরা একটু জেনে নেই। কপার, সিলভার আয়ন, কপার আয়ন, গোল্ড আয়ন, এইগুলো হচ্ছে সফট অ্যাসিডের ভিতরে। ঠিক এর বিপরীত কথাবার্তা হচ্ছে হার্ড বেস হবে, হার্ড বেস, সফট বেস। সেটি আমরা কিভাবে ডিফাইন করব? ঠিক হার্ড অ্যাসিড এবং সফট অ্যাসিড যেভাবে ডিফাইন করেছি একইভাবে আমরা হার্ড বেস এবং সফট বেস ডিফাইন করব। হার্ড বেসের ক্ষেত্রে সহজে পোলারিত হবে না, আকার ছোট হবে, ঋণাত্মক চার্জের সংখ্যা বেশি হবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকবে। আর সফট বেসের ক্ষেত্রে সহজে পোলারিত হবে, আকার বড় থাকবে, ঋণাত্মক চার্জের সংখ্যা কম থাকবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক কাঠামো থাকবে না। এইগুলো হচ্ছে সফট বেস। তাহলে এইভাবে আমরা হার্ড অ্যাসিড এবং সফট অ্যাসিড, হার্ড বেস এবং সফট বেস, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। আর প্রথমত যে কনসেপ্টগুলো আমরা দিয়েছি, 3টা কনসেপ্ট, আরেনিয়াস কনসেপ্ট, বোনস্টেড-লাউরি কনসেপ্ট এবং লুইস কনসেপ্ট, এই 3টা কনসেপ্ট যদি আমরা সবাই বুঝতে পারি তাহলে সুন্দরভাবে আমরা সব ধরনের অ্যাসিড ডিফাইন করতে পারবো। অ্যাসিড ডিফাইনের ক্ষেত্রে এই 3টা কনসেপ্ট, প্রাথমিক এই 3টা কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।